আমি 3 দিন ধরে টানা রোজা রাখতেছি এবং হচ্ছে যে আমি সারা রাত ধরে কান্না করছি, সিজদায় অবনত আছি। একজন ছেলে মিছিল করতে করতে একটা রাবার বুলেট তার এখানে লাগছে। সে তখন পর্যন্ত স্লোগান দিচ্ছিল, স্লোগান দিতে দিতে হঠাৎ করে তার ফিনকি দিয়ে হচ্ছে যে ব্লাড বের হয়ে গেছে। তাদেরকে সময় টিভি বাঁচানোর জন্য লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। জুলাইকে আমরা সবসময় বিপ্লব হিসেবেই দেখি এবং অভ্যুত্থানের থেকে বিপ্লব বলতে স্বাচ্ছন্দ্য ফিল করি এই কারণ এই জুলাইটা আমাদের শুধু শাসকের পরিবর্তন না করে শাসককে যে শোষিত করার মানসিকতা, ফ্যাসিস্ট হওয়ার যে মানসিকতা, সেটার পরিবর্তনের আমাদের চিন্তা। এবং এই চিন্তা থেকেই আমরা মনে করি যে এই জুলাই আমাদের শুধু অভ্যুত্থান না, এটা একটা বিপ্লব। আর মূলত যখন জুলাই মাস আসে, বিশেষ করে স্মৃতিতে সব থেকে বেশি যেটি আসে, 16ই জুলাই আমি এবং আমার তৎকালীন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মিসবাহ ভাই, আমরা হচ্ছে সিলেট মহানগরে, সিলেট শহরে অবস্থান করছিলাম। ওই দিন আবু সাইদ শহীদ হয়। তো এই ঘটনাটা খুব বেশি নাড়া দেয়। তাৎক্ষণিকভাবে আমরা দেখেছিলাম যে বাদ মাগরিবের দিকে সিলেটে সাস্টে একটা বিক্ষোভ মিছিল হয়েছিল। যদিও সিলেটের রাস্তাঘাট খুব বেশি পরিচিত না থাকার কারণে আমি মিছিলে সম্মুখ সারিতে যুক্ত হতে পারিনি। তবে আমি 16 তারিখের ঘটনা এটা, 17 তারিখে আমরা আরেকটি প্রোগ্রামে কুলাউড়ায় গিয়েছিলাম এবং ওই দিনে তাড়াহুড়ো করে রাতে ব্যাক করে 18 তারিখে কমপ্লিট শাটডাউন হলো। যখন কমপ্লিট শাটডাউনটা আসলো ঠিক সেই মুহূর্তে মানে আমরা অ্যাজ ইউজুয়াল অভ্যস্ত ছিলাম যে ওয়াইফাই কানেকশন করে বা ডাটা কানেকশন করে যেই যোগাযোগের মাধ্যমগুলো সেটা টোটালি বন্ধ হয়ে যায়। তো বন্ধ হওয়ার পরের যে একটা ধাক্কা, এই ধাক্কাটার সঙ্গে আমরা তো এর আগে পরিচিত ছিলাম না, বিশেষ করে আমি এবং আমার ম্যাসের জনগণ পরিচিত ছিলাম না। তখন আমাদের কেন্দ্র থেকে আমি বাংলা মোটরেই থাকতাম, পুকুরপাড় মসজিদের একেবারেই পাশে এবং এই ঢালে, এবং আমার আন্দোলন এবং এই জুলাইয়ের স্মৃতিগুলো সব শাহবাগ, বাংলা মোটর, তারপর এলিফেন্ট রোড এবং মোহাম্মদপুর রোডের এই কেন্দ্রিকেই ছিল। তো 18ই জুলাই এবং 19 জুলাই রাতের দিকে আমাকে মিসবাহ ভাই বলল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসবে, আপনি একটু নিচ থেকে নিচে গিয়ে রিসিভ করেন বাসায়। তৎকালীন আমি হচ্ছে ভাইকে ফোন দিলাম, সাদিক কায়েম ভাইকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি। ভাইকে বললাম যে ভাই, গেটে দারোয়ান 11টার আগে মালিক এসে দাঁড়াই থাকে, আপনি একটু কাইন্ডলি ওই দিন একটু তাড়াতাড়ি আসেন। আর উনি বলছে যে একটু তাড়াতাড়ি আসতে, উনি করছে আরো লেট করে। অ্যাজ ইউজুয়াল বাসার মালিক হচ্ছে লিফট বন্ধ করার জন্য উনি 10 মিনিট আগে দাঁড়িয়ে থাকে, যে লিফটটা বন্ধ করে নিজেই বন্ধ করে চলে যায়। কিন্তু সেই দিন আবার 30 মিনিট আগে থেকে উনি দাঁড়িয়ে ছিল। তো ওনার সঙ্গে ভালো সম্পর্কের খাতিরে আমি সাদিক ভাইকে নিয়ে আসতে পারছি। আমি ভাইকে বলছি যে ভাই আপনি একটু তাড়াতাড়ি আসেন আর একা আসেন। তো ভাই তো একা আসেইনি, সাথে হইতেছে একটা গাড়ি নিয়ে আসছে। এখন গাড়ি কোনোভাবে ঢুকতে দিবে না, অনেকটা এরকম। তো আমি সেই সময় যিনি কেয়ারটেকার ছিল তাকে অনেক কনভিন্স করছি যে হচ্ছে যে ভাই দেখেন চলে নিয়ে যাবে। তো সাদিক কাইম ভাই রাতের বেলা আসলো। ভাই সিঁড়িতে উঠার আগে আমাকে বললো বাসায় ঠান্ডা পানি আছে কিনা, যে আমি একটা পানি নিয়ে আসি। গেট থেকে বলতেছে আমি একটা পানির বোতল নিয়ে আসি। আমি বললাম যে, না ভাই, ঠান্ডা পানি আছে, আপনি আসেন। ভাইকে নিয়ে আসলাম। তো সেই সময়ের যে স্মৃতিটা সব থেকে বেশি মানে কানে বাজে আমার, যে আসলে ভাই যখন বাসায় ঢুকলো, আপনি একই সঙ্গে এত ব্যস্ত মানুষকে আসলে খুব পাবেন না। ভাই একসঙ্গে 3টা ফোন রিসিভ করতো, 3টা ফোন রিসিভ করে 3জনের সঙ্গে কথা বলতো। এই নিয়ে হচ্ছে যে স্মৃতি, যে 18ই জুলাই পরে যখন প্রথম জুমাটা আসলো, জুমাবার, তখন আমাকে এবং মোসাদ্দেককে, মোসাদ্দেক ডাকসুর নেতা, তো আমাকে বললো যে হচ্ছে চলেন আপনারা হচ্ছেন এখন হিউম্যান রাইটস কমিশনারের কাছে গিয়ে কথা বলে আসবেন, যে বর্তমান বাস্তবতা এবং প্রেক্ষাপট এই স্মৃতিতে আপনারা বর্ণনা করবেন। তখন আমি আসলে আহ, আহ, মোসাদ্দেক বললো যে ভাই চলেন যাই। যাওয়ার আগে আমাদের ফোনের যেই হিস্ট্রি ছিল পুরোটাই ক্লিন করে গেছি, এবং মোসাদ্দেক মেবি হচ্ছে ফোনও নিয়ে যায় না, একটা বাটন সেট নিয়ে গেছে। তো আমরা গুলশানে গেলাম, তৎকালীন হিউম্যান রাইটস এর যিনি দায়িত্বে ছিল হুমা খান, হুমা খানের বাসা গেলাম। উনি পুরো বাসা একা আছে। উনি যাওয়ার পর বলে যে তোমরা কি খুব ক্লান্ত? তারপর উনি খুব ভালো বাংলা পারে না, মানে বাংলা বুঝে ঠিকই কিন্তু বলতে পারে না।
ওনার বাসা হচ্ছে লখনৌতে। উনি বললো যে তোমরা একটু বসো। উনি তাড়াহুড়ো করে আমাদেরকে একটু পানি দিল। পানি দিয়ে বললো যে আসলে আমার বাসায়ও 4-5 দিন ধরে কোনো বাবুর্চি বা ওনার যেটা আসে কাজের লোক আসতেছে না। তো উনি নিজে ওনার দুর্বিষহের কথা বললো। তখন আমি আমার ক্যাম্পাসের বাস্তবতার প্রেক্ষিতে তখন যে ঘটে যাওয়া ঘটনা, যে নূর নবীর ইস্যুটা বললাম, যে হচ্ছে যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক নূর নবীকে গুম করা হয়েছে, তাকে পাওয়া যাচ্ছে না। তো তার এই স্মৃতির কথাটা আমি বললাম, তখন উনি এটা টুকে নিল। তখন উনি আমাকে বলল যে তোমরা কি আজকের এই খবরটা জানো? তখন আমি আর মোসাদ্দেক বললাম যে না, এটা আমাদের আপডেটে ছিল না, এটা আমি জানি না। তখন উনি বললো যে তাহলে তুমি এদের কয়েকজনের নাম্বার নাও। এদের কয়েকজনের ভিতরে এর পরবর্তীতে এরা উপদেষ্টা হয়েছে যে এদের নাম্বারটা নিয়ে রাখো, যদি কখনো আইনি সহায়তা প্রয়োজন হয় তাহলে হচ্ছে তুমি সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করবে। তো আমার স্মৃতিতে আরো সব থেকে বেশি বিষয় থাকে। আমি আহ, আহ, আমি হচ্ছে যে বিতর্ক ক্লাবে ছিলাম, বিভিন্ন বিতর্ক সংগঠনের সঙ্গে কাজ করার সুযোগ ছিল। সেই সুবাদে আমরা প্রায় একেবারে মাসের শেষ দিকে 10 জন মিলে একটা নিপীড়ন বিরোধী বিতার্কিক সংসদ তৈরি করলাম। এই সংসদের নাম কি হবে, এবং এখনো আমি এটা মাত্র দেখতেছিলাম যে তৎকালীন আমাদের এই ক্লাব তৈরি করার বিষয়ে এবং পেজ তৈরি করার বিষয়ে যার হাত ছিল, সে খুব সুন্দর করে বলতেছে যে 1 বছর পর, আমি এই লেখাটা পড়লাম আর আমার গা শিউরে উঠলো, যে 1 বছর পর কি হবে, কি হবে এটা আমি জানি না, তবে আমাদের এই আন্দোলনে ভূমিকা পালন করতে হবে। আমি যেটা যদি পড়ে দেখে পড়ে শোনাই, বিষয়টা আপনার কাছেও মানে শিওর দিবে বলে আমি আশা রাখি। আহ এরপর আমরা হচ্ছে যে সব থেকে আরো একটা প্যাথেটিক বিষয়, আমার দায়িত্ব আসলো যে আমি ব্যানার প্রিন্ট করে 3 তারিখে এই ব্যানার নিয়ে এলিফ্যান্ট রোডে যাব। আমি একা গেছি। তৎকালীন হচ্ছে আমাদের গাউসুল আজম মার্কেটে আমাকে ব্যানার প্রিন্ট করার দায়িত্ব দেওয়া হলো। আমি ব্যানার প্রিন্ট করতে গেলাম, ব্যানার প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর মানসিকভাবে এবং শারীরিকভাবে এত মানে ভঙ্গুর অবস্থা, যে আসলে যেভাবে পথে পথে চেক করতেছে, আর আমি একা সাথে আরেকজনকে নিয়ে রিক্সায় করে যাচ্ছি, আমার মানে পুরো বুক শরীর কাঁপতেছিল। তবে আলহামদুলিল্লাহ কোনো একভাবে আমরা পরিচয় দিয়ে স্বাভাবিকভাবেই, যেটা অ্যাজ ইউজুয়াল আসলে সবাইকে একটা নম্রভদ্র অ্যাপ্রোচ করে যেটা কাটিয়ে ওঠা যায়, সেটা করে আমরা এলিফ্যান্ট রোডে গেলাম। এলিফ্যান্ট রোডের ইতিহাসটা মানে আমার কাছে সব থেকে মানমুখী ইতিহাস মনে হয়েছে। সেই সময় এলিফ্যান্ট রোডে গিয়ে আমি তৎকালীন সাবেক সভাপতি আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিকদাদ ভাই, তখন উনি কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ছিল, সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ভাই, তাদের সঙ্গে দেখা হয়েছিল। এবং এলিফ্যান্ট রোডে সব থেকে মারমুখী ভঙ্গি ছিল, মোহাম্মদপুরে আওয়ামী লীগের একটা অফিস ছিল। আমরা এটা শিওর তখন মানে এতটুকু জানতাম যে আওয়ামী লীগের একটা অফিস ছিল, কিন্তু পরবর্তীতে মানে একেবারেই যখন জোহরের নামাজ শেষ হয় তখন জানতে পারলাম ওই অফিসে ওবায়দুল কাদের ছিল। যদি এটা আমরা শুরুতে জানতে পারতাম, তাহলে এই যে আমাদের যেটা বলেন যে আহ আওয়ামী লীগ ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে একটা আমাদের প্রতিরোধ, সেই প্রতিরোধটা আমরা দেখাতে চেষ্টা মানে আরো ভূমিকা ছিল। তো আমরা দেখেছি যে সেই সময় বিডিআরদের ক্যাম্প থেকে সেই পিলখানার ক্যাম্প থেকে মুহুর্মুহুর গুলি ছোড়া হয়েছিল এবং ককটেল ছোড়া হয়েছিল। যখন ককটেল ছোড়া শেষ হয়েছে তখন আমি আমার নিজের চোখে দেখেছি, এবং আমার চাচাতো ভাইও ছিল, যে একজন ব্যক্তি উনি রাইফেল করে গুলি করতে করতে আসছিল। ওনার গুলি যখন শেষ হয়ে গেছে তখন আমাদের এই সবাইকে তো চিনি না, আমজনতার ভিতরে কারো এক আঘাতে ওই ছেলে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর সবাই মিলে তাকে এমন বেধরম পিটুনি দিয়েছে যে তারপর হচ্ছে যে তার যতটুকু তার শাস্তি হওয়া উচিত ছিল, আমার তো মনে হয় এর থেকে বেশি শাস্তি হওয়া উচিত ছিল। তার অবস্থা একটু খারাপ ছিল, তারপর আমরা আবার তাকে ধরে নিয়ে এসে পপুলার ডায়াগনস্টিকে ভর্তি করিয়েছি। তবে দিন শেষে 3 আগস্টের এই ঘটনা, আমি আমার চাচাতো ভাই সাব্বির এবং সেই সময় মাইনাল মুবাশির সহ যারা আমার ছিল, হাসান মাহাদি, এদেরকে আমি দেখেছি কাছ থেকে, এবং আমার বিতর্ক ক্লাবের যারা ছিল তাদেরকে আমি কাছ থেকে দেখেছি। তাদের যে স্পিরিট দেখেছি সেই সময়, তাদের এই আন্দোলন দেখার পর মানে আমার চোখে মুখে আসলে এই স্পিরিট কখনো ভুলতে পারিনি। এখানে যখন ক্লাবটা খোলা হয় তখন আমরা বলছিলাম যে এই ক্লাবে আমরা প্রথমত 10 জন ক্লাবের সভাপতিরা বা ক্লাবের পক্ষ থেকে প্রতিনিধিরা যুক্ত হয়েছি। পরে আমরা নোটিশ করছি আমরা ক্লাস 10-এর নিচের ভাই বোনদেরকে একটু পরে যুক্ত করব, তাদেরকে মিছিল আনার জন্য মানে উৎসাহ কম দিব, কারণ তাদের জীবন, তাদের আবেগটা অনেক বেশি, কিন্তু তারা আসলে অনেক কিছু বুঝে না। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমাকে এখনো নাড়া দেয়। সর্বশেষ 5ই আগস্টের ঘটনা বলি। আমি এমন একজনের চিনি, তার মুখে বর্ণনা শুনতেছিলাম এবং সেইভাবে বলতেছিল যে আমি যখন শহীদ মিনারের দিকে আসতেছিলাম, শহীদ মিনারের এইদিকে আসতে চানখারপুলের এইদিকে একজন ছেলে মিছিল করতে করতে একটা রাবার বুলেট তার এখানে লাগছে। সে তখন পর্যন্ত স্লোগান দিচ্ছিল, স্লোগান দিতে দিতে হঠাৎ করে তার ফিনকি দিয়ে হচ্ছে যে ব্লাড বের হয়ে গেছে।
এই মাথার এখান থেকে। এই যে এটা কিন্তু আমি নিজ চোখে দেখিনি, কিন্তু তার বর্ণনা, চোখে মুখে এই বর্ণনাটা শুনছে। সে মাত্র এই জিনিস দেখে এসে আমাকে বলছে যে ফিনকি দিয়ে তাকে, তারপর তারা ধরে নিয়ে তাকে ডিএমসি তে নিয়ে গেল। বলতেছে এই ছেলের খোঁজার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি পরবর্তীতে পাইনি। তো এই স্মৃতিগুলো আসলে আমরা দেখেছি যে আসলে জুলাইয়ে আপামর ছাত্র জনতার যে মানে বিপ্লব, সেই বিপ্লবের আকাঙ্ক্ষা চোখে মুখে ভাসছে। যদি এই ইনসাফটা, ন্যায় ইনসাফটা প্রতিষ্ঠিত হয়, এটাই আমাদের মানে কাঙ্ক্ষিত লক্ষ্য। 5 তারিখে আরো কিছু স্মৃতি আছে, যদি আরো সময় দেন তাহলে আসতে পারে আর কি। 5 তারিখের উল্লেখযোগ্য স্মৃতি হচ্ছে মোসাদ্দেকরে আমি বললাম যে চলো এখন বের হয়ে যায়। মোসাদ্দেক আমার বাসায় ছিল, তো বললো যে ভাই আপনি বের হন, আমি আসতেছি। তখন আমি বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হয়ে রাস্তা যেতে যেতে আরো 3-4 জনের সঙ্গে দেখা হলো। আমরা যাব, উকি দিচ্ছি পরিবাগ মোড়ের সামনে থেকে, যে আসলে সেনাবাহিনীরা কোন দিক দিয়ে আছে। যেহেতু আমি এই এরিয়াটা ভালো করে চিনতাম, তো আমি বললাম যে ভাই এই গলিতে আসেন, এই গলিতে আরেকটা রাস্তা আছে। তো তাদেরকে নিয়ে এই গলিতে রাস্তা থেকে গেলাম। তো আসলে তাদের যে মারমুখী ভঙ্গি ছিল, আমরা সহজে ওই জায়গায় যে শাহবাগের ওই স্পটে যেতে পারি না। পরে বললাম যে না, এখানে আর যাওয়াই যাবে না, চলেন আমরা হচ্ছে যে কাটাবন মসজিদের এই দিক থেকে এলিফ্যান্ট রোডের দিকে রওনা দিই। তো মূল আন্দোলনটা মনে হচ্ছিল শাহবাগ কেন্দ্রিক। তো এলিফ্যান্ট রোডে গিয়ে আবার ঘুরে এসে শাহবাগে একত্রিত হয়েছি। সেই সময় আমরা হচ্ছে যে ব্যানার নিয়ে হচ্ছে মিছিলে অংশগ্রহণ করছিলাম। ওই ফুটেজগুলো এখনো আছে আমার। তারপর হচ্ছে যখন আমরা শুনতে পাইলাম যে হাসিনা পালিয়ে গেল, সেনাবাহিনী ঘোষণা দিচ্ছে যে উনি জাতির সামনে বিটিভিতে বক্তব্য দিবে, তো আমরা সেটা আনন্দ নিচ্ছিলাম। তখন আমি, আমার পাশে একজন ভাই ছিল, ইস্টাপিল ভাই। এরকম কিছু যে হবে সেটা কি ভেবেছিলেন? এটা তো আসলে ওদিন সকালেও সকালেও ভাবিনি, আসলে সকালেও ভাবিনি, দুপুরও শাহিন ভাইয়ের ভাবিনি। কাছে আসবে। তো সর্বশেষ হচ্ছে যেটা দেখলাম, তো আমার ইস্টাফিল ভাই চোখে মুখে কান্না করে, গলায় গলায় ধরে হচ্ছে কান্না করে বলতেছিল ভাই আমি, উনি রোজা ছিল, এত পরিশ্রমের মাঝে উনি সদরঘাট থেকে, উনি ধূপখোলা মাঠের পাশে থেকে, ওখান থেকে এসে বলছে যে আমি 3 দিন ধরে টানা রোজা রাখতেছি, এবং হচ্ছে যে আমি সারা রাত ধরে কান্না করছি, সিজদায় অবনত হয়েছে, তা আমাদের এই অবদান এই সিজদা। উনি এইভাবে বলতেছেন এবং উনি কান্না করতেছে। সারাটা দিন ক্লান্ত শরীরে আমরা একেবারেই জাতীয় সংসদ পর্যন্ত গেলাম। সংসদ ভবনে অনেক ভাঙচুর হয়েছে, এটা দেখেছি আর কি, সচক্ষে দেখেছি। যাদেরকে পেয়েছি বলছি যে ভাই এর থেকে বেশি কিছু করা উচিত না, এতটুকুই এনাফ। তো তারপর আমরা ওখান থেকে ফিরে আসলাম। তো এই এই ছিল আসলে ইতিহাস। এবং আমার এই ইতিহাস আসলে এটাও দেখেছি, যেই সময় টিভি মানে ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছিল, সেই সময় টিভিকে ওই দিন ওই সময় বাদ মাগরিবের দিকে আমি দলবল নিয়ে এই বাংলা মঠের অপোজিটেই যে জায়গাটা আছে, যে তাদেরকে সময় টিভি বাঁচানোর জন্য লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তো এই দৃশ্য আমাকে হচ্ছে সেদিন নাড়া দিয়েছে, যে আমরা একই দিনের ঘটনা, হাসিনা পালিয়ে গেল এই বিকেলের দুপুরের ভিতরে, সেই দিনেরই হচ্ছে বিকেলবেলার দৃশ্য হচ্ছে এটা, যে এই ফেসিস্টদের দোসরদের বাঁচিয়ে রাখতে হবে। তো কেন জানি হচ্ছে কষ্ট পাচ্ছিল, ওই দৃশ্যটা আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু হচ্ছে যে হাসিনা পালানোর যে আনন্দ, এই আনন্দ ভাগাভাগি করতে যেখানে যা হচ্ছিল আমি সেখানে গেছি, শরীক হয়েছি।